কলরব নিষ্ক্রিয় পাথরের মতো দাঁড়িয়ে রইল। নিজানার এক একটা আকুল কণ্ঠে বলা শব্দ যেন তপ্ত লাভার মতো ওর কানে এসে বিঁধছে। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছে। জীবনের এই ছকে এসে এমন অদ্ভুত কোনো দৃশ্য তো থাকার কথা ছিল না। ও তো চেয়েছিল নিজানার মনে ওর জন্য এক সমুদ্র ঘৃণা জমা হোক। তাহলে আজ এখন মেয়েটা কেন ওর বুকের উপর আছড়ে পড়ে এভাবে কাঁদছে? কেন ওর নিজের বুকটাও আজ পাঁজরের হাড় ভেঙে গুঁড়ো হতে চাইছে? নিজানা ধীরে ধীরে নিজের মাথাটা তুলে তাকালো কলরবের মুখের পানে। চোখের ছাউনিতে কেবলই আকুলতা। কলরব সেই চোখের দিকে চেয়ে নিজের ভেতরের দুর্বলতাটুকু সামলাতে পারল না। তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল বাইরের শূন্য আকাশের দিকে। নিজের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব শীতল করে বলল, কিন্তু আমার তোকে বিন্দুমাত্র সহ্যই হয় না নিজানা। তুই ভালোবাসতে না বললেও আমি তো অন্তত এভাবে সারা জীবন এমন একটা ফালতু আর জোর করে চাপিয়ে দেওয়ার সম্পর্কে বাধা থাকতে পারবো না। তাই যা হওয়ার তা এখনই ভালোই ভালোই শেষ হয়ে যাক। কেন আমরা শুধু শুধু একটা মিথ্যে মায়ার টানে একে অপরের গোটা জীবনটা নষ্ট করব বল? কলরবের কথাটুকু শোনা মাত্রই নিজানার মনে হলো ওর পায়ের নিচের শক্ত মেঝেটা এক নিমেষে ধসে গেছে। সর করে সরে গেছে তলার সমস্ত মাটি। চোখের সামনে গিয়ে মস্ত বড় পৃথিবীটা তীব্র এক ঘূর্ণে দুলে উঠল। সে বেশ কিছুক্ষণ পলকহীন শীতল চোখে চেয়ে রইল কলরবের এই নিরাসক্ত মুখের দিকে। ঠোঁটের কোনো বাক্যগুলো স্তব্ধ হয়ে গেল। অতঃপর সে দীর্ঘায় 2 কদম পিছিয়ে এলো কলরবের থেকে। বাঁ হাতটা আলতো করে উঁচিয়ে ধরল নিজের চোখের সামনে। সেখানে কলরবের দেওয়া সেই কাঁচের চুড়িগুলো। নিজানা কোনো কথা বলল না। খুব শান্ত হাতে নিজের কবজি থেকে একটা একটা করে চুড়ি খুলতে লাগলো। আর সেই রঙিন কাঁচের চুড়িগুলো এক এক করে খসে খসে পড়তে লাগলো শক্ত মেঝেতে। জন করে একটা বিকট শব্দে সেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো কলরবের পায়ের ঠিক সামনে। কাছের সেই শব্দে কলরব চমকে তাকালো নিচের দিকে। নিজানা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব শান্ত লাগছে তাকে। অদ্ভুত শীতলতা ভর করেছে ওর চোখে মুখে। কলরব এতক্ষণ ওর দিকে অপলক চেয়েছিল। মাথা তুলতেই অবলীলায় দুজনের 4 চোখ আবারও এক হলো। নিজানার সেই জলে ভরা টলটলে শান্ত চোখের গভীরে ঠিক কী লুকিয়েছিল তা কলরবের জানা নেই। তবে ওর বুকের ভেতরটা এক তীব্র অপরাধ বোধ মোচড় দিয়ে উঠল। মনে হলো সে আজ খুব বড় ক্ষমার অযোগ্য একটা অপরাধ করে ফেলেছে, যে অপরাধের কোনো শাস্তি এই নশ্বর পৃথিবীতে অন্তত হয় না। নিজানা আর 1 সেকেন্ড অপেক্ষা করল না। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। কলরব নিজের শূন্য চোখ দুটো তুলো অপলক চেয়ে রইল ওর প্রস্থানের দিকে। ঘরের বাতাস থেকে শরীরটা মিলিয়ে যেতে কলরব হাঁটু গেড়ে বসে পড়ল মেঝের উপর। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই কাছের রঙিন টুকরোগুলোর দিকে তাকিয়ে তার চোখের কোণটা সামান্য ভিজে উঠল বোধ হয়। সে যত্ন করে নিজের অজান্তেই মেঝে থেকে একটা একটা করে সে ভাঙা কাচের টুকরো হাতের মুঠোয় তুলে নিতে লাগলো। ঠিক তখনই ঘরের খোলা দরজা আলতো করে নক করলো কেউ। আসতে পারি? বাইরের থেকে কায়েফের গম্ভীর গলা ভেসে এলো। কলরব তড়িঘড়ি করে ওর হাতের মুঠো শক্ত করে বন্ধ করে সে ভাঙা কাচের টুকরোগুলোকে আড়াল করে ফেললো। অসাবধানতায় দাঁড়ালো কাচের ছুরিগুলো ওর হাতের তালু চামড়া ভেদ করে ভেতরের মাংস গিয়ে ফুটলো। আঙ্গুলের ফাঁক গলে তাজা রক্ত বেরিয়ে আসতে চাইল। নিজের দাঁতে দাঁত চেপে সেই তীব্র শারীরিক যন্ত্রণা মুখ বুজে সহ্য করলো। দরজার দিকে না তাকিয়ে স্বভাবসুলভ রুক্ষ গলায় বলল, আয়। তুইও বাকিদের মতো নাটক শুরু করেছিস নাকি? আজব ব্যাপার তো তোদের। কায়েব ঘরের ভেতর এগিয়ে বলল, নিজানা ও সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কলরব হাতের মুঠোটা আরও একটু শক্ত করেছে ভেতরে জানালার ওপাশে তাকিয়ে নিষ্প্রিয় গলায় বলল, জানি। কলরবের গলার স্বর বাবলেছিন। কায়েব কয়েক পা এগিয়ে এসে তীক্ষ্ণ গলায় বলল, দেখ কলরব, তুই যদি এই সব নাটক আমার কথা ভেবে করে থাকিস তবে বলবো তুই একটা আস্ত বোকা। মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর। তুই যেভাবে ভাবছিস সব কিছু কি আসলে এত সহজ? আমি তোর জন্য কিছুই করিনি কায়েব, এটাই সত্যি কথা। কায়েব ম্লান হাসল। ধারণা করেছিলাম আমার জন্য হলে তো তুই ওকে কবেই ছেড়ে দিতিস। তুই তো আগে থেকেই জানতিস ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। তাও আমাকে একটা শব্দও বলিসনি। কত সুন্দরভাবে, কত নিখুঁত চোখে ঠকালি আমাকে, আর আমি চিরকাল এক বোকা হয়েই রয়ে গেলাম। কলরব ক্লান্ত বোধ করলো। ভেতরে দম বন্ধ করা কষ্টটা তখন ক্রমশ বাড়ছে। বিছানার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, এই মুহূর্তে তোর সাথে কোনো কিছু নিয়ে তর্ক করতে বা তোকে বোঝাতে আমার বিন্দুমাত্র ভালো লাগছে না। তুই বরং এখন যা, পরে আসিস।
আর যা বাবার ভেবে বসে থাক। বিছানার এক কোণে দপ করে বসে পড়ল কলরব। কায়েবও ঠিক পাশে এসে বসল। কলরব শূন্য চোখ রেখে তপ্ত নিঃশ্বাস ফেলল। কায়েবর থমথমে মুখটা কয়েক সেকেন্ড নিরীক্ষণ করে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আটকাচ্ছিস না কেন ওকে? কারণ আমি ওকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমার তো তোকে দেখে তেমনটা মনে হচ্ছে না। তোর কি মনে হচ্ছে? কায়েব সন্ধিয়ান গলায় বলল, তুই কি ওকে আগে থেকেই পছন্দ করতিস? মানে আমি ওকে পছন্দ করি এই কথাটা তোকে বলার অনেক আগে থেকে? কায়েবের আশঙ্কিক প্রশ্নে কলরব বিব্রত বোধ কুঁকড়ে গেল। সোয়াল শক্ত হয়ে উঠল তার। নিজের ভেতরের অস্থিরতা ডাকতে চড়া গলায় বলল, এসব আজে বাজে কথা বললে তুই আসলে কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, আমি যদি ওকে ভালোই বাসবো তবে ইরাকে কেন বিয়ে করতে যাচ্ছিলাম? এসব ফালতু যুক্তিহীন কথার কোনো মানে হয় না কায়েব। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমাদের অফিসিয়ালি ডিভোর্স হয়ে যাবে। ওর পরীক্ষাটা শেষ হলেই ও স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাবে। তারপর তুইও ফিরে যাস। ও নিজেও তোকে অপছন্দ করে না, ভালোবেসে ফেলতেও সময় লাগবে না। শার্ট টার্ট বেশ গুছিয়ে টুছিয়ে রাখে, দেখেছি আমি। ওখানে গিয়ে সব কিছু আবার নতুন করে গুছিয়ে নিস, কোনো ঝামেলা থাকবে না। আর ফেরারও দরকার নেই। ব্যাস, তাহলেই তো সব সুকে বুকে গেল। গল্প শেষ। কায়েব শব্দ করে হেসে উঠল। কলরব অত্যন্ত বিরক্ত ক্রুদ্ধ চোখে ওর সেই হাসির দিকে তাকালো। কায়েব হাসতে হাসতে ওর কাঁধে হাত রেখে বলল, জানিস সাম্মি ইদানিং আমার জন্য একটা মেয়ে দেখছে। অসম্ভব মায়াবী আর সুন্দর মেয়েটা। ওকে আমার ছবি দেখেই খুব পছন্দ হয়েছে। কলরব মুখ ফিরিয়ে নিয়ে বলল, ফালতু কথা বলিস না। সিরিয়াসলি বলছি ভাই, মেয়েটা কালকেই আমাদের বাসায় আসবে। তখন দেখিস কি সুন্দর, নিজানা চেয়ে সুন্দর হবে না? কলরবের মুখ থেকে অবেচেতনের সত্যটা অসাবধানতাবশত বেরিয়ে এলো। কায়েবর এই অকপট স্বীকারোক্তি শুনে মৃদু হাসল। তা ঠিক বলেছিস, তোর বউটা আসলে একটু বেশিই সুন্দর। বিয়ের আগে থেকে সুন্দর ছিল নাকি বিয়ের পর থেকে তোর কাছে সুন্দর লাগে? কলরব পুরোপুরি চুপ করে গেল। ওর চোখের সামনে নিজানা স্নিগ্ধ টলটলে চোখ দুটো বেশি উঠল। কায়েবর হাতটা শক্ত করে দূরে বলল, আটকা ওকে কলরব। তুই একটা পাগলামি করছিস। এই জিদ ধরে রাখলে দুটো পরিবারের ভেতরের সম্পর্কটা চিরকালের জন্য বিষিয়ে যাবে। পরে তোকে পস্তাতে হবে। নিজানার সাথে তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি কখনো একটা মুহূর্তের জন্য ওর কথা অন্যভাবে ভাবিনি। ওকে পাওয়ার ইচ্ছা মনে ঠাঁই দিইনি, কারণ আমি জানি এটা অসম্ভব। জীবনের কিছু জিনিস আমাদের নিজেদের হাতে থাকে না রে ভাই, ওসব ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। মেয়েটা খুব কাঁদছে। কলরব শীতল গলায় বলল, আমার সাথে থাকলে ওকে সারা জীবন কাঁদতে হবে। নিজানা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। কুহু অনবরত ওর পেছন পেছন হেঁটে ওকে থামানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কত শত কথা বলছে, কিন্তু নিজানো কোনো শব্দই পৌঁছাচ্ছে না। সে এক আশ্চর্য মৌনতায় ফাথর হয়ে আছে। ড্রয়িং রুমে বাড়ির ছোট বড় সবাই এক থমথমে নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে। নিজানা নিচে নেমে এসে সোজা গিয়ে থামলো মৌনিতার সামনে। মৌনিতা ওর দিকে তাকিয়ে থমকে গেল। মেয়েটার ফর্সা মুখখানি কান্নার ছোটো রক্তিম বর্ণ ধারণ করে আছে, অথচ চোখ দুটো কেমন যেন শান্ত। মৌনিতা কিছু বুঝে ওঠার আগে নিজানা হুট করে দুহাত বাড়িয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। মৌনিতা ভেতরে ভেতরে চমকে উঠল। ভেবেছিল নিজানা বোধ হয় কাঁদবে, কিন্তু নিজানা কাঁদল না। ওর শরীরটা পর্যন্ত একটুও কাঁপল না। পর মুহূর্তে সে মনিতার বুক থেকে নিজেকে সরিয়ে শুষ্ক ঠোঁটের কোণে এক চিলতে ম্লান স্নিগ্ধ হাসি ফুটিয়ে বলল, এ বাড়িতে যতদিন ছিলাম তুমি আমায় আগলে রেখেছ, সবসময় কত হেল্প করেছ। তোমার কাছ থেকে তো আমি জীবনের আসলে ধৈর্য কাকে বলে তা শিখেছি। এখানে থাকার দিনগুলোতে অবুঝের মতো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তবে ওসবের জন্য তোমার এই ছোট বোনটাকে প্লিজ একটু ক্ষমার চোখে দেখো ভাবি। পারলে আমায় মাফ করে দিও। আই এম সরি। মনিতা অবাক হয়ে বলে, এসব কি আজে বাজে কথা বলছো নিজানা? কেনই বা এমন করছো বলো তো? ভাইয়া কি এখনো জেদ ধরে রেগে আছে তোমার উপর? ও উপরে কি বলেছে তোমাকে? ওই ছেলেটার ইদানিং মাথাটা একদম ঠিক নেই। রাগের মাথায় ও যা তা বলে বসেছে। তুমি একদম ওর কথায় কান দিও না। আমি নিজে উপরে গিয়ে ওর সাথে কথা বলছি, দাঁড়াও। মনিতা যেইনে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, নিজানা চট করে ওর হাতটা আলতো করে ধরে ওকে থামিয়ে দিল। মাথা নেড়ে ধীর স্থির গলায় বলল, তার আর কোনো দরকার নেই ভাবি। কলরবের মনে যা ছিল ও মুখ ফুটে
পরিষ্কার করে তা আমায় বলে দিয়েছে। আর ওর সেই না বলা কথাগুলোর আসল মানেও আমি খুব ভালো করেই বুঝে নিয়েছি। কথাটা শেষ করে নিজেনা ড্রয়িং রুমের সোফায় বসে থাকে দিয়া ইহান, আর ইভানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। দু হাতে বাড়িয়ে আলতো করে ডাকতেছে দিয়ে চট করে ওর কোলের কাছে এগিয়ে এলো নিজেনা। তিনটে বাচ্চাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে একে একে ওদের কপালে গালে চুমু আঁকলো। ওদের মুখে দিয়েছে হাসি মুখে বলল, আমি তোমাদের সবাইকে খুব মিস করব। আমি ওখান থেকে তোমাদের কল দেব, ঠিক আছে? ফুপির সাথে কথা বলবে তো তোমরা? দিয়ে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো উপর নিচ মাথা নাড়ল। ইহান এবারও মৃদু মাথা নাড়ল। নিজেনা সোজা হয়ে দাঁড়িয়ে বাবার দিকে চেয়ে নিষ্প্রিয় গলায় বলল, আব্বু চলো। আন্তাসার মনের ভেতর ঠিক কী যেন হলো কে জানে। তার মাতৃসুলভ মনটা বুঝে মেয়েটার এই অস্বাভাবিক শান্ত রূপ দেখে তীব্র এক আশঙ্কায় কেঁপে উঠল। হঠাৎ করে এক প্রকার ছুটে এসে নিজের হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পড়ল। টেনে ওকে সবের আড়াল করে ড্রয়িং রুমের এক কোণায় নিয়ে গেল। নিজের অবাক হয়ে মায়ের আকুল মুখের দিকে চাইল। আন্তাসা গলার স্বর যতটা সম্ভব নরম করে বলল, আমাকে একটা কথা একদম সত্যি করে বলো তো বেবি, তুমি কি সত্যি কলরবের সাথে থাকতে চাও না? আমার কেন যেন তোমাকে দেখে বিন্দুমাত্র ঠিক মনে হচ্ছে না। দেখো, অহংকার আর রাগ সরিয়ে তুমি আর একটুখানি ভালো করে ভেবে আমি বলো। তোমার মাম্মা তোমাকে কথা দিচ্ছে, তুমি যদি একবার মুখ ফুটে বলো যে তুমি ওকে চাও, তবে তোমার খুশির জন্য মাম্মা সব কিছু উলটপালট করে দেবে। দরকার হলে আমি নিজে কলরবের সাথে কথা বলবো, ওর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো। দিন শেষে আমি শুধু আমার মেয়েটাকে একটু হ্যাপি দেখতে চাই। বলো বেবি, থাকবি এখানে? নিজের মায়ের চোখের দিকে চেয়ে উদাসীন হাসলো। মাথা নেড়ে শান্ত গলায় বলল, না মাম্মা, আমি আর এই বাড়িতে একটা মুহূর্তও থাকতে চাই না। তুমি প্লিজ আর কোনো কথা না বাড়িয়ে আমায় এখান থেকে নিয়ে চলো। নওয়াজ চৌধুরী এতক্ষণ দূর থেকে এদের দেখছিলেন। তিনি এখান থেকেই গম্ভীর গলায় বললেন, একটা কথা নিজের মগজে ভালো করে ঢুকিয়ে নিও নিজেনা, এটাই কিন্তু শেষ। আজ এই বাড়ি থেকে বের হওয়ার পর ভবিষ্যতে তুমি যদি কখনো এখানে কলরবের স্ত্রী হয়ে ফিরতে চাও, তবে সেটা অসম্ভব হবে। আমি নিজে বেঁচে থাকতে তোমায় আর কোনো দিন এখানে ফিরতে দেব না। তাই ভেবেচিন্তে তোমার শেষ সিদ্ধান্তটা বলো। তুমি চাইলে এখনও এখানে এই ছেলেটার সাথে থাকতে পারো। নিজেনা বাবার কড়া নির্দেশে জবাব এক মুহূর্ত সময় নিল না। নিজের শূন্য ও ঝাপসা চোখ দুটো তুলে শেষবারের মতো কলরবের ঘরের দিকে চাইল। তারপর মৃদু মাথা নেড়ে বলল, আমি যা সিদ্ধান্ত নেওয়ার ভালো করে ভেবেচিন্তে নিয়েছি আব্বু, চলো। আরশাদ তালুকদার এতক্ষণ একরাশ অপরাধ বোধ আর বিরস মুখ নিয়ে সোফায় স্তব্ধ হয়ে বসেছিলেন। তিনি দীর্ঘ এগিয়ে এলেন নিজেনার খুব কাছে, কাঁপতে থাকা হাতটা নিজেনার মাথায় রেখে ভাঙা গলায় বললেন, আই এম সরি মা, আমি জানি নিজের জেদ দিয়ে তোদের দুটো বাচ্চার জীবন এভাবে ছারখার করে দেওয়ার পর আমার এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তাও এই বুড়ো মানুষটা তোর কাছে হাত জোর করে মাপ চাইছি, পারলে আমায় ক্ষমা করে দিস মা। নিজেনা কথার ফিটে কোনো প্রত্যুত্তর দিতে পারল না, চুপ করে রইল। এই মুহূর্তে ঠিক কী বা বলা উচিত, কীভাবে রিয়্যাক্ট করা উচিত বা অবুঝ মন কিছুতেই বুঝে উঠতে পারছে না। সবার সামনে নিজেকে এমনিতেই ছোট আর তুচ্ছ মনে হচ্ছিল ওর। এই দম বন্ধ করা তালুকদার বাড়ির চত্বর আর একটা সেকেন্ডও ব্যয় করতে মন সায় দিচ্ছে না। বুকের ভেতরটা যেন এক অদৃশ্য যন্ত্রণায় ফেটে আসছে। আরশাদ তালুকদারের দিকে সেই মুখে হাসি ফুটিয়ে দীর্ঘায় সদর দরজা পার হয়ে বেরিয়ে গেল। পেছনে পেছনে আন্তাসা নওয়াজ চৌধুরীও বাড়িতে বের হয়ে এলেন। গাড়িটা যখন স্টার্ট দিয়ে দুলু উড়িয়ে চলতে শুরু করলো, নিজেনা একটিবারের জন্য ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে চাইল না। ও যদি তখন একটিবারের জন্য ফিরে তাকাতো, তবে হয়তো দেখতে পেত তালুকদার বাড়ির সেই নির্দিষ্ট ঘরের ব্যালকনি রেলিং ধরে একজন উন্মাদ ছাতক পাখির মতো অপলক চোখে কেবল ওর চলে যাওয়ার পথের দিকেই চেয়ে রয়েছে। গাড়িটা একসময় দৃষ্টির একদম অগোচরে তলিয়ে যেতে কলরব রেলিং ছেড়ে হুড়মুড় পায়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। ভেতরে এতক্ষণে চেপে রাখা আগ্নেয়গিরিটা যেন এক নিমিষে দাউ দাউ করে ফেটে পড়ল। উন্মাদের মতো ঘরের ড্রেসিং টেবিলের জিনিসপত্র, বিছানা, চাদর, টেবিলে রাখা বই খাতা সব কিছু টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে এলোমেলো করে দিতে লাগলো। নিজের বুকের ভেতরে হাহাকারটুকু আড়াল করতে সেই জখম হওয়া হাতটা দিয়ে বারবার কয়েক সজোরে আঘাত করলো। ঘরের শক্ত দেয়াল, আঙ্গুলের চামড়া ফেটে তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। ক্লান্ত হয়ে ঘরের এক কোণে হাঁটু গেড়ে বসলো কলরব।
দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে একটাই মিথ্যা বাক্য আওড়াতে লাগলো, আমি ওকে বিন্দুমাত্র ভালোবাসিনি। এটা স্রেফ একটা সাময়িক মোহ, সাময়িক মায়া। আর কয়েকটা দিন গেলে সব কিছু একদম ঠিক হয়ে যাবে। আমি ওকে কোনো দিন ভালোবাসি না, ভালোবাসতেই পারি না ওকে। রাতের খাওয়া দাওয়া সবার মোটামুটি শেষ, তবে আরশাদ তালুকদার অবশ্য আজ রাতে ডাইনিং টেবিলে আসেননি খেতে। সারাটা দিন বাড়ির পরিবেশটা থমথমে। রান্নাঘরে নবনী তখন বেশ মনোযোগ দিয়ে কফি বানাচ্ছিল। ঠিক পাশেই মিলু রাতের থালা বাসন টুংটাং শব্দে পরিষ্কার করছে। এমন সময় রান্নাঘরের দরজা ঠেলে মনিতা ভেতরে ঢুকে কৌতূহলী গলায় বলল, নবনী, তোমার আব্বু আম্মুকে কি অনুষ্ঠানের ব্যাপারে বলে দিয়েছ? ওনারা আসছেন তো? নবনী অন্যমনস্ক ছিল। সে চট করে মনিতার দিকে তাকালো। মনিতা এই শুকনো মুখ আর ছাউনি দেখে সামান্য চমকে উঠে বলল, কি হলো, এমন করে তাকাচ্ছ কেন? কেন যেন কোনো ভূত দেখলে? পরশুই তো ইহান আর ইভানের অনুষ্ঠান, সব কিছু গোছাতে হবে না? নবীনে আলতো করে মাথা নেড়ে কফির মগে চামচটা নাড়তে নাড়তে বলল, হ্যাঁ, আম্মা একটু আগেই ফোন করেছিলেন, ওনারা আসবেন বলেছেন। তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন? কি হয়েছে? কই কিছু না তো। মনিতে একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশটা দেখে নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া কি রাতেও খেতে আসেনি? না, সেই দুপুরের পর থেকে ও আর নিচে নামেনি। ঘরের দরজা ভেতর থেকে লক করে পড়ে আছে। মনিতা কপালে হাত দিয়ে বলল, ছেলেটা চিরকালই একরোখার খামখেয়ালি, কিন্তু তাই বলে সবার সামনে এতটা জঘন্য কাণ্ড ঘটিয়ে বসবে? আমি সত্যিই ভাবতে পারছি না। নিজানার মতো একটা মেয়ের সাথে এতটা করা ওর মোটেও ঠিক হয়নি। ভাইয়া আসলে অবুঝ ভাবি, কখন যে হুটহাট একটা মারাত্মক কাজ করে বসে ও নিজেও জানে না। ও তো যথেষ্ট বড় হয়েছে। একটা সাজানো সংসার ভেঙে দেওয়া কি এভাবে হুটহাট করে ফেলার মতো কোনো ছেলে খেলা? নিজানার জন্য আমার কষ্ট হচ্ছে। কেন যে হুট করে এই ঝগড়াটা এলো, অথচ শেষের কয়েকটা দিন কিন্তু ওদের দুজনকে বেশ হাসি খুশি আর স্বাভাবিক মনে হতো, তাই না? মনিতে একটু তিক্ত হেসে বলল, বাহির থেকে সবসময় আমরা যা দেখি নবনী, ভেতরে কি আসলে তাই ঘটে? আমাদের হয়তো মনে হতো ওরা ঠিকই আছে, কিন্তু ভেতরের খবর উপরওয়ালাই জানেন। তবে আমার মনে হয় সারা জীবন একটা জোর করে চাপিয়ে দেওয়া অসুস্থ যন্ত্রণাদায়ক সম্পর্ককে তিলে তিলে মরাচ্ছে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই অনেক ভালো। তাছাড়া নিজানার প্রতি ভাইয়ার তরফ থেকে কোনো রকম মায়া বা এফোর্ট তো আমি আজও অবধি দেখতে পেলাম না। ওদের এই আলোচনার মাঝে হঠাৎ মাঝা বেশ একরাশ প্রফুল্লতা নিয়ে রান্নাঘরে ঢুকলেন। ওনাকে দেখে মনিতা নবনী দুইজনে চট করে চুপ করে গেল। নিজেদের ভেতরের কথাগুলো গিলে নিল পলকে। মাঝা বেশ চটপটে পায়ে এগিয়ে এসে ফোনটা বের করে একটা ছবি ওদের চোখের সামনে ধরে বেশ সামুদে গলায় বললেন, দেখো তো নবনী, মনিতা মেয়েটা কেমন দেখতে? আমি আমাদের কায়েফের জন্য মনে মনে পছন্দ করেছি। আমার পুরনো এক বান্ধবীর একমাত্র মেয়ে। কালকে ওনাকে একবার সপরিবারে আসতে বলেছি আমাদের বাসায়। মনিতা আর নবনী দুজনেই বেশ আগ্রহ নিয়ে ফোনের স্ক্রিনের দিকে ঢুকে দেখলো। এক নজরে মেয়েটা আসলেই সুন্দর। ঠিক তখনই মিলু ধোয়া একটা কমলা উপুর করে রাখতে রাখতে একটু উঁকি দিয়ে ছবিটা দেখলো। মুখটা বাঁকিয়ে বলল, তা চাচি আম্মা, মেয়েটার রূপ তো ঠিকই আছে, কিন্তু নাকটা কি একটু বোচা বোচা ঠেকতেছে না? মাঝে এরূপ মন্তব্যে তেলে বেগুনে জ্বলে ওঠে কড়া ধমক দিয়ে বললেন, তুই একদম চুপ করবি মিলু? ফালতু কথা বলার আর জায়গা পাস না? কোথায় বোঝা দেখলি তুই ওর নাক? হ্যাঁ, আমি তো নিজে সামনাসামনি দেখে এসেছি। এই ছবিতে হয়তো এমনই মনে হচ্ছে। মিলি ধমক খেয়ে কাছুমাছু মুখ করে বলল, না মানে মা, আসলে আমাদের কায়েব ভাইজান তো ধরতে গেলে এই তালুকদার বাড়ির সব ছেলেদের থেকে বেশি সুন্দর, রাজপুত্তর একটা। এখন ওর বউয়ের নাক যদি একটু বোঝা হয়, তবে বিষয়টা কেমন জানি বেমানান দেখায় না? আমি তো ওনার ভালোর জন্যই বললাম, আর তুমি শুধুই আমাকে ধমকাচ্ছ। মাঝা সে কথায় আর কোনো কান দিলেন না। তার চোখ মুখে তখন ছেলের বিয়ের এক অদ্ভুত আনন্দ আর খুশির ঝিলিক। নবনী আর মনিতা ওনার কথায় মৃদু সায় মেলালো। তিনি যেভাবে এক আকাশ খুশি নিয়ে রান্নাঘরে এসেছিলেন, ঠিক সে ওভাবেই আবার গটগট করে চলে গেলেন। কফির গরম কাপটা ট্রেতে সাজিয়ে ধীর পায়ে নিজের শোবার ঘরে ঢুকলো নবনী। ঘরের ভেতর জিরো ওয়ালেটের লাইট আলো জ্বলছে। দিব্য সোফায় বসে নবনী টেবিলের ওপর কফির কাপটা নামিয়ে রেখে ঠিক পাশে এসে বসলো। তারপর বিছানাটার দিকে অবাক চোখে চেয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, দিয়ে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে নাকি? দিব্য মাথা নাড়ল। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। কীভাবে? ও তো সচরাচর এত তাড়াতাড়ি ঘুমায় না। কাঁদছিল। নবীন অবাক হয়ে বলল, কাঁদছিল?
আপনি আমাকে কেন আবারও ডাকলেন না? কিন্তু হুট করে কেন কাঁদছিল? ও তোমাকে কবে যেন বলেছিল ওর মামা আর আন্টিকে এই বাড়িতে নিয়ে আসতে, তুমি কি তাই এনে দিয়েছ? ব্যাস এই নিয়ে ফুপিয়ে ফুপিয়ে খুব রাগ দেখিয়েছে। এখন তো ঘুমিয়েছে, তবে সকালবেলা ঘুম থেকে উঠলে টের পাবে। রাগ ভাঙাতে ভাঙাতে আমার নিজেরই জান শেষ। নবনী আশ্বস্ত হয়ে হালকা হাসলো। আচ্ছা, সকাল হোক, আমি সামলে নেব। দিব্য ভ্রু নাচালো। সত্যি পারবে তো? হুম। আসলে আমি সত্যি ওর আবদারের কথাটা একদম ভুলে গিয়েছিলাম। দিব্য কফির কাপে একটা চুমুক দিয়ে নবনীর দিকে তাকালো। তুমি এত টেনশন কেন নিচ্ছ বলো তো? ব্যাস এমনি। তোমাকে তো বই খাতা নিয়ে বসতেই দেখি না। সামনে তোমার পরীক্ষা, অথচ পড়াশোনার এই হাত। তুমি পরীক্ষাটা ঠিকভাবে দেবে? এটাই আমার মাথায় ঢুকছে না। নবীনের চোখের মনি দুটো আহত দেখালো। সেই দিব্য ছড়া কাঁধের উপর নিজের মাথাটা আলতো করে ঠেকিয়ে হতাশ গলায় বলল, আমার কেন যেন বিন্দুমাত্র ফুটতে ভালো লাগছে না। দিব্য সরু চোখে চেয়ে বলল, তাই এই পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য এত জেদ কে করছিল শুনি? তাতে কি হয়েছে? পড়ার কথা ভাবতে ভালো লাগে, কিন্তু সত্যি বলছি, এই বইগুলো বসলেই আর পড়তে ভালো লাগে না, ক্লান্তি আসে। আমার তো পড়তে বেশ ভালোই লাগতো। নবনী নাক মুখ কুঁচকে বলল, আপনার মতো তো আর আমি আস্ত একটা রোবট নই। এই যে কফিটা আপনি খাচ্ছেন, এটাও তো আপনার ভালো লাগে, যাতে মিষ্টি ছিটে ফোটাও নেই। অথচ আমার তো এটা একটুও ভালো লাগে না। আমার এখন আইসক্রিম খেতে মন চাইছে। দিব্য নিজের পকেট থেকে ফোনটা বের করে অন করল। স্ক্রিনের সময় দেখালো রাত 10:45। সে কপালটা সামান্য কুঁচকে বিরস গলায় বলল, রাত তো একটু বেশিই মনে হচ্ছে নবনী। এই সময়ে বাইরে যাওয়া কি ঠিক হবে? কোথায়? কেন, আইসক্রিম খেতে? নবীন অবাক হয়ে বলল, আরে এখনই যেতে হবে? কে বলেছে আপনাকে? আমি তো এমনি এমনি মনে এলো তাই বললাম। এখনই যাওয়ার কোনো দরকার নেই। আপনিও সব কাজের ফাইল বন্ধ করুন তো, এবার ঘুমাতে চলুন। দিব্য ফোনটা পকেটে রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, চলো একটু ঘুরে আসি। কোথায়? এই রাতের শুনশান রাস্তায়? পাগল হয়েছেন আপনি? এই মাঝরাতে কেউ বাইরে যায়? আরে অতটাও রাত হয়নি, চলুন তো। ম্যাডাম, ল্যাপটপের সব কাজ শেষ করে সবে মাত্র বিছানায় গায়ে এলিয়ে ফোনটা হাতে নিয়েছে কায়েব। সারাদিনের দখল শেষে শরীরটা তখন এক টুকরো বিশ্রামের খোঁজে ব্যাকুল। ঠিক তখনই ওর ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা অচেনা আইডি থেকে একটা অদ্ভুত মেসেজ ভেসে এলো। এটা কি পুলিশ স্টেশন? কায়েব অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। ওর নিজের আইডিটা প্রফেশনাল হওয়ায় চেনা অচেনা অনেকে ফ্রেন্ড লিস্টে যুক্ত আছে, কিন্তু এই আইডিটার নাম দেখে ওর কপাল কুঁচকে একাকার হয়ে গেল। আইডির নাম লেখা উড়ন্ত পাখির ঝুলন্ত লেজ। সে বার কয়েক চোখের পলক ফেলে নামটা পুনরায় পড়ল। আশ্চর্য, এমন উদ্ভট আর হাস্যকর কোনো নামও যে মানুষের ফেসবুক আইডির হতে পারে তাও দূরতম ভাবনাতেও ছিল না। তবে প্রোফাইল পিকচারে একটা মেয়ে হাত দেখা যাচ্ছে, যা দেখে বোঝা যায় ওপাশে কোনো রমণীর আছেন। কেন জানি এই মাঝরাতে হুট করে কায়েফের মনে একটু দুষ্টুমি বুদ্ধি ছাপলো। সে রিপ্লাই টাইপ করলো, জি আমি থানার ওসি বলছি। ওপাশ থেকে পরবর্তী উত্তরটা আসতে কিছুটা সময় লাগলো। মেয়েটি বোধহয় অফলাইনে চলে গেছে ভেবে কায়েব যেই না ফোনটা লক করে পাশে রাখতে যাবে, অমনি স্ক্রিন টুং করে আবার উত্তর ভেসে এলো, তো কেমন ওসি আপনি? হ্যাঁ, সরকারি লোকেদের তো এত সবসময় অন ডিউটিতে থাকতে হয়, সেটা কি জানেন না? জনগণের সেবায় 24 ঘন্টা নিযুক্ত থাকতে হয়। কায়েফুর এই তেড়ামি মার্কা কথা দেখে একটু হেসে লিখল, এতক্ষণ একটু ছুটিতে ছিলাম তা? হ্যাঁ, দেশের জনগণ। বলুন, আপনার এই ওসির কাছে কি সাহায্য চাই? আমি মস্ত বড় একটা সমস্যায় পড়ে গেছি স্যার। কি সমস্যা আপনার? আমার মূল্যবান একটা জিনিস চুরি হয়েছে, মানে হারিয়ে গেছে বোধ হয়। কায়েফুর চুরি করা শুনে টাইপ করলো, তা নদী নালায় বা পুকুর হারালে কিন্তু আমি ওসব খুঁজতে পারবো না। আমি তো আর ডুবুরি নই। ডুবুরি না হন, তবে চোর ডাকাত ধরা কি আপনার কাজ না? ওসি সাহেব, জি অবশ্যই। তা ঠিক কি চুরি হয়েছে আপনার, যার জন্য মাঝরাতে ওসির দ্বারস্থ হতে হলো? ওপাশ থেকে স্রেফ একটা শব্দ উত্তর এলো, মন। কায়েব থতমত খেয়ে লিখল, কি?
আমার মন চুরি হয়ে গেছে স্যার। আপনি কি পারবেন না আমার ওই চোরটাকে ধরে আমার মনটা খুঁজে দিতে? এমন উদ্ভট কথাবার্তা দেখে কায়েফের ফাজলামি মুড এক নিমিষে উবে গেল। সে কপাল কুঁচকে লিখল, এত রাতে ফাজলামি করার জায়গা পান না? সাফ সাফ বলুন, আপনার আসল নাম কি? নাম দিয়ে কি হবে? আমি তো আর আপনাকে বিয়ে করব না। তাহলে এত রাতে এভাবে ফ্লার্ট করছেন কেন? আল্লাহ, আমি ফ্লার্ট করব আপনার সাথে? সিরিয়াসলি? ফ্লার্ট না তো কি? তা আপনি পুরুষ নাকি মহিলা? অন্তত এতটুকু তো বলবেন নাকি? উত্তর হলো, আমি একটা এলিয়েন। আচ্ছা, তা হে পরম পূজনীয় এলিয়েন, আপনার এই অমূল্য মনটা ঠিক কীভাবে চুরি হলো? সেই ট্র্যাজিক গল্পটা একটু শুনি। আজ বিকেলে পার্কে ওকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তারপর ওকে একা একা খেলতে দিয়ে আমি মনের সুখে ফুচকা খেতে গিয়েছিলাম। এসে দেখি ও সেখানে নেই। তারপর যে কত খুঁজলাম, কোথাও পেলামই না ওরে। ও আমার খুব প্রিয়। ওর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। তবে লোকে মুখে শুনেছি কায়েব নামে একজন খ্যাপাটে ছেলে নাকি তখন সেখানে উপস্থিত ছিল। তিনিই নাকি আমার মনটাকে নিজের পকেটে ফুরেছেন, এক প্রকার চুরি করেছেন। কায়েব নিজের নাম দেখে স্ক্রিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ওর কপাল কুঁচকে একাকার হয়ে গেল। চটপট টাইপ করলো, আপনার কোথাও মস্ত বড় ভুল হচ্ছে ম্যাডাম। আমি কোনো চোর নই। আমি অত্যন্ত ভদ্র আর সম্ভ্রাম্যকরের ছেলে। কারো মন চুরি করার মতো প্রশ্নই ওঠে না আমার দ্বারা। ভালো করে নিজের ঘরটা খুঁজে দেখুন নাওচি সাহেব। মন হয়তো আপনার ঘরেই কোথাও লুকিয়ে আছে। গায়ের রংটা ওর একদম দবদবে সাদা, শুধু ওর মাথার কাছটা সামান্য একটুখানি লালচে রঙের ছোপ আছে। দেখতে বড্ড মায়াবী আর সুন্দরও। মনের আবার অদ্ভুত ডিজাইন, কালারও হয় নাকি? ওপাশ থেকে উত্তর হলো, মন তো মনই। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।